হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে। দীর্ঘদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি একটু বাইরে ছিলাম। শারীরিক অসুবিধাও ছিল, এই জন্য আপনাদের সঙ্গে ভিডিও আসতে পারিনি বা ভিডিও করতে পারিনি। আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, কিন্তু সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান দিনে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও ভিডিওটি খুবই প্রাসঙ্গিক এবং যেটা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে দু এক দিনের মধ্যে, সেটা বোঝা যাচ্ছে। 7 তারিখে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ে 2016 এসএলএসটি মামলার শুনানি হতে চলেছে। তাই অবশ্যই খবরটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি খুবই সেনসিটিভ। 2016 সালের এসএলএসটি মামলা যেটা হাইকোর্টে হয়েছিল, সে হাইকোর্টে বিচারপতিদ্বয় তারা কিন্তু পুরো প্যানেলকে বাতিল ঘোষণা করেছিল। সেই প্যানেলের যে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গেছে এবং সেই সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে বিচার চলেছিল। মাননীয় এখন যিনি প্রাক্তন হয়ে গেছেন ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে, অর্থাৎ প্রধান বিচারপতি ছিলেন, এখন সেই নতুন বিচারপতি এসেছেন খান্নাবাবু, তার বেঞ্চে এরপর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দুটো শুনানি ইতিমধ্যে হয়ে গেছে। 3 নম্বর শুনানি 7/1/2025 তারিখে 10:30 থেকে পড়েছে, আমরা সকলেই জানি। এই বিষয়ে যাওয়ার আগে, এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের সঙ্গে আমি একটা রিকোয়েস্ট করব যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করে দেন। দেখুন, 2016 টু 2024 এই দীর্ঘ দিনের একটি প্রসেস, একটি প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 2016 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, আর পর 2024 কেসে ঝুলছিল অনেক দিন থেকেই, বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে সেই কেসে আপনার হাইকোর্ট থেকে মাননীয় আমাদের দেবাংশু বসাক মহাশয়ের বেঞ্চ বাতিল করে দেয় পুরো প্যানেলটিকে। এরপর সেই প্যানেলের যে রায় হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে আমাদের রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন সকলেই সুপ্রিম কোর্টে গিয়েছিল, আমরা সকলেই জানি। তারপর অনেকটা জল গড়িয়ে গেছে, নতুন বিচারপতি হয়েছেন ডিওয়াই চন্দ্রচূড় স্যারের পরিবর্তে এখন এসেছেন সঞ্জীববাবু, আমাদের সঞ্জীব খান্না মহাশয়, যিনি বিচারপতি আছেন বর্তমানে সুপ্রিম কোর্টের। তিনি বিচার প্রক্রিয়া পরিচালনা করেছেন। আগে দুটো দিন শুনানি হয়ে গেছে, এরপরে 3 নম্বর 7/1/2025 ডেট পড়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে কজ লিস্টও প্রকাশিত হয়ে গেছে। সেই কজ লিস্টের খবর আমরা সকলেই জানি, আমরা দেখে নেব সেই কজ লিস্টে কী কী কখন পড়েছে, কোন টাইমে এবং কারা কারা থাকছেন, সবই কিন্তু ডিটেলসে কজ লিস্টে দেওয়া থাকে। আমরা দেখে নেব কী কী বলেছে। যে ডায়েরি নাম্বার প্রথমে দিয়েছিল, একটা কেসের হলে তাকে ডায়েরি নাম্বার দিতে হয়, কেস নাম্বার দিয়েছে এবং কেসটার স্ট্যাটাস অর্থাৎ লিস্টেড হয়েছে। দেখুন 7/1/2025 কী বলেছে। অনারেবল দ্য চিফ জাস্টিস, আমাদের প্রধান বিচারপতি আছেন জাস্টিস সঞ্জয় কুমার আছেন এবং জাস্টিসকে আছে কে.বি. বিশ্বনাথন। অর্থাৎ আগের দিনে যে দুটো শুনানি হয়েছিল, সেই শুনানিতে কিন্তু দুজন বিচারপতি ছিলেন। এখন কিন্তু আরও একজন বিচারপতি এই জায়গাতে যুক্ত হলেন, অর্থাৎ 3 জন বিচারপতির বেঞ্চে কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটি সম্পন্ন হবে, অর্থাৎ শুনানি সম্পন্ন হবে। এখন কি দিয়েছে দেখো, স্ট্যাটাস কি দিচ্ছে 7/1/2025। আরও কি দিচ্ছে, আমাদের রেসপন্ডেড আছে, পিটিশনার আছে, এগুলো সব আমরা জানি, যে কারা কারা রেসপন্ডেড হয়, কারা পিটিশনার হয়, আমরা সবই ওই জিনিসগুলো জানি। আর মহসেন এই জিনিসটা কি দিয়েছে একবার দেখে নিই। 24 ডায়েরি নাম্বার দিয়েছে ফার্স্ট স্টেজে, অর্থাৎ প্রথমেই কিন্তু এটার শুনানি হবে, অর্থাৎ প্রথম যে 10:30 থেকে কোর্ট বসবে, সেই 10:30টায় কিন্তু শুনানি প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে, 10:30 থেকে যদি শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে কি পুরো দিনটাই শুনানি প্রক্রিয়া চলবে? এটা কিন্তু বলা মুশকিল আছে, কারণ আগের দিনের যে শুনানি প্রক্রিয়া ছিল, সেই শুনানি প্রক্রিয়াতে কী হয়েছিল, পুরো দিনটাই চলেছিল। সেখানে সরকারি পক্ষের বলুন, আমাদের এসএসসি পক্ষের বলুন, আরও অনেকেই যারা আইনজীবী ছিলেন, তারা কিন্তু তাদের মতামত, তাদের কথা বিচারপতি শুনেছেন, তাদের কথা বিচারপতির সামনে বলেছেন, বিচারপতিও প্রশ্ন উত্তরের মাধ্যমে সেই কথা শুনেছেন। এখন
7 তারিখে যেটা শোনা যাচ্ছে, আমাদের মাননীয় বিকাশ রঞ্জন বাবু মহাশয় বলবেন, তার সাথে সাথে তার যে সহযোগী আছেন তিনিও বলতে পারেন, বা তাদের যে সহযোগী আছেন তারাও বলবেন। আর যারা ওয়েটিং উকিল আছে, ওয়েটিং যারা আছে আইনজীবী, তাদের ওয়েটিংদের আইনজীবী যাকে করা হয়েছে তিনিও কিন্তু বলতে পারেন বা বলবেন, এটুকু শোনা যাচ্ছে। এখন বিচারপতি কাদেরকে সুযোগ দেন বা কিভাবে কেসটা 7 তারিখে সকাল থেকে শুরু হয়, সেটি কিন্তু একটি দেখার বিষয়, এবং আমরা সকলেই দেখব। আমরা জানি না কীভাবে প্রক্রিয়াটা শুরু হবে। আরেকটি বিষয় যেটি কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে, যে সেগ্রিগেশনের ব্যাপারটা ছিল, এটা কি আপনার এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন আলাদা করে দেবে, যোগ্য অযোগ্য লিস্টকে আলাদা করে দেবে? আমরা সে প্রসঙ্গ কিন্তু জানি না কি হবে, অর্থাৎ সেখানেও কিন্তু আমাদের ধোঁয়াশা। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে বিভিন্ন কথা, আমরা সে প্রসঙ্গে আসবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্কুল সার্ভিস কমিশনের উচিত যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের লিস্ট প্রকাশ করে দেওয়া, এবং তাদের লিস্ট জনসমক্ষে দেয়া। এরা স্বচ্ছ আছে এবং এদের কোনো দুর্নীতির প্রমাণ আমরা পাই না। আর যারা অযোগ্য আছে তাদেরকে সরাসরি তাদের নাম সুপ্রিম কোর্টে বলে দেওয়া যে এগুলো অযোগ্য লিস্ট আছে, অযোগ্যদের নাম, এদেরকে আমরা চাকরি থেকে বার করে দিতে চাই। কারণ একজন যোগ্যর সঙ্গে একজন অযোগ্যের তুলনা কোনোদিন হয় না। কারণ একজন যোগ্য ক্যান্ডিডেট হয়, সে প্রচুর পড়াশোনা করে, খুব পড়াশোনা করে জীবনের প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠিত হয়। তাহলে সেই যোগ্য আর একজন অযোগ্য, এই যোগ্য অযোগ্যের ডিভাইড রাজ্য সরকারকে করতে হবে, স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে। তার কারণ যোগ্য অযোগ্যের মাপকাঠি যদি ঠিক না থাকে তাহলে এই সমাজ কোন দিকে যাবে সেগুলো আমরা সকলেই বুঝতে পারছি। আরেকটি প্রসঙ্গ আপনাদের সঙ্গে আনি, এটিও আমি কিন্তু একটা পেপার কাটিং পেয়েছি, সেখানে লেখা আছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা সরকারে আস্থা রাখুন, ব্রাত্য বলেছেন, অর্থাৎ ব্রাত্য বসু, অর্থাৎ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা কি বলেছে আমি একটু পড়ে নিই। ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সরকারের উপর আস্থা রাখতে বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত কয়েকদিন ধরে অবস্থান ধর্নার পর এই শিক্ষকদের তৈরি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে শুক্রবার বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। যদিও কর্মরত এই শিক্ষক শিক্ষিকাদের পুলিশের পক্ষ থেকে ময়ূখ ভবনের কাছে আটকে দেওয়া হয়। ডেপুটেশন দেওয়ার আগে একজন শিক্ষক চুল কেটে নেড়া করে ক্ষমা চেয়ে ডেপুটেশনের পথে রওনা দেন। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার তার ন্যায্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে। আরও দেয়নি, আরও কী বলেছে দেখা যাক, পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টে কেস চলছে, সামনেই শুনানি আছে। বারবারই বলছি সরকারের উপর আস্থা রাখুন। এভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতেই পারেন, আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে বা প্রত্যেকের আছে, কিন্তু আন্দোলন করলেই তো আর চাকরি হয় না। চাকরিতে যিনি ন্যায্য, যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারাই পাবেন। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। কিছুদিন পরে মামলাটা ওঠার কথা আছে, তাই এই নিয়ে আর কিছু বলবো না। প্রসঙ্গত একসঙ্গে প্রায় 26,000 কাছাকাছি শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা 7ই জানুয়ারি। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি শিক্ষামন্ত্রী আছেন সেই ব্রাত্য বসু মহাশয় বলছেন যে সরকারের উপরে আস্থা রাখুন, এবং সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে। সঠিক সময়ে তারা হলফনামা জমা দিয়েছেন, এবং যে শুনানি কিছুদিনের মধ্যে হবে সেই বিষয়ে তিনি কিছু বলতে চাইলেন না, অর্থাৎ কোর্টের যে বিচারাধীন বিষয় সেই বিচারাধীন বিষয়ে তিনি কিন্তু কিছু বলতে চাইলেন না। অর্থাৎ শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী বলা যায় যে উনি সবসময় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে আছেন। এটুকুন পেপার কাটিংয়ে আমি পেয়েছি, এটুকুন আমি বললাম আপনাদের সঙ্গে। এখন চলে আসি যে যোগ্যদের লিস্ট কি কমিশন দেবে বা অযোগ্যদের লিস্ট কি কমিশন দেবে? যোগ্য অযোগ্য যাই হোক না কেন, যোগ্যদের লিস্ট দিতেও পারে, অযোগ্যদের লিস্টও দিতে পারে। অযোগ্যদের যদিও লিস্ট দেয় বা যোগ্যদের যদিও লিস্ট দেয় এরা যোগ্য বা অযোগ্য এরা, তাহলেও কিন্তু কেসটি বা মামলাটি খুব ভালো জায়গাতে থাকবে বলে আমি মনে করি। কারণ যদি স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের হাতে তুলে দেন, আলাদা করে দেন, তাহলে এই কেস খুব ভালো জায়গা থাকবে। যোগ্যরা তাদের নিজের সম্মান, নিজের অধিকার, নিজের যে পরিশ্রম করে চাকরি পাওয়া যে মান, সেই মান তারা ফিরে পাবে।
নতুবা ধরুন আজকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এই রাত নেই ঠান্ডায় খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে একসঙ্গে হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে যেমন অবস্থান করছে, তেমনই আবার বিকাশ ভবন অভিযান করছেন। অর্থাৎ কি, তাদের যে হকের চাকরি, তারা যে পরিশ্রম করে চাকরিটা পেয়েছেন, সেই চাকরিটার একটা মূল্য আছে। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে বুঝতে হবে। কারণ আজকে যে ছেলেটি চাকরি করছে 2016 সালে পেয়েছে, খুব কষ্ট করে পেয়েছে, তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। তাহলে সেই চাকরিতে যদি তার মাঝে বাধার সৃষ্টি হয়, তাহলে সে কিন্তু প্রতিবাদ করবেই। আজকে স্কুল সার্ভিস কমিশনের উচিত যোগ্য অযোগ্যকে বেছে দেওয়া, যোগ্যদের সসম্মানে স্কুলে পুনর্বহাল করা। আছে স্কুলে, তারা আবার সকলের সামনে বলুক এরা যোগ্য। কারণ যোগ্যদের পাশে আমরা সকলেই আছি। একজন অযোগ্য ব্যক্তির পক্ষে আমরা কেউ নই। অযোগ্য বলে কোনো যোগ্যদের সঙ্গে অযোগ্যদের কোনো তুলনা হয় না, আমি প্রথমেই বলছি। তো এই সুপ্রিম কোর্টের মামলা 7 তারিখে ওঠার আগে হলফনামা আকারে যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করে দেওয়া দরকার স্কুল সার্ভিস কমিশনের। কারণ এই স্কুল সার্ভিস কমিশনের উচিত যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানো। কারণ যোগ্য শিক্ষকরা হলেন এই মুহূর্তে পুরো শিক্ষা প্রক্রিয়াটাকে, শিক্ষণ প্রসেসটাকে পরিচালনা করছে। আমরা যদি একটা স্কুলে যাই, তাহলে দেখতে হবে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা কতটা পরিমাণে পরিশ্রম করছেন, কতটা পরিমাণে শিক্ষক এবং একজন শিক্ষিকা কতটা পরিমাণে নিজেদের যে শিক্ষণ প্রক্রিয়া সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জানি 2016 টু 2024 সাল দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি। একটা স্কুলে প্রায় 4টা 5টা 6টা পর্যন্ত স্কুলে শিক্ষক নিয়োজিত হবে, নিয়োগ করা যাবে। কারণ এই যে স্কুলে বাংলা নেই, ইতিহাস নেই, ভূগোল নেই, অঙ্ক নেই, ফিজিক্স নেই, কেমিস্ট্রি নেই, ম্যাথ নেই, সেই স্কুলে তো শিক্ষক মহাশয়রা এই স্কুলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। প্রসেস তো বন্ধ হয়নি। তাহলে সেই শিক্ষক মহাশয়ের পাশে দাঁড়ানো স্কুল সার্ভিস কমিশনের উচিত নয়? যারা যোগ্য শিক্ষক আছে, তারা তো বলেনি যে আমরা ক্লাস নেব না, তারা সুন্দরভাবে ক্লাস পরিচালনা করছে। তাই আমি বলবো যেসব যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদের পাশে দাঁড়ান এবং 7 তারিখে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হোক লিস্টটা, যাতে যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু প্রমাণ হয়ে যায় এরা যোগ্য এরাও যোগ্য। তাহলে যারা যোগ্য তারা সসম্মানে সেই জায়গায় থাকবে, সেই পদে বহাল থাকবে, তারা তাদের কর্ম বা কার্য যে প্রণালী, সেই প্রণালী সম্পাদনা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন কি সেই লিস্ট দেবে? জানা নেই, আপনি কেউ জানে না। বা যদি দেও, তাহলে কতটা পরিমাণে আলাদা করতে পারবে? যদি দিয়েছে, অনেকেই শুনছি জায়গা থেকে দিয়েছে, হলফনামা আকারে দিয়েছে, আমিও শুনলাম, আগে পড়লাম পেপার কাটিংয়ে দিয়েছে। আচ্ছা দেখ, তাহলে কি সেই তথ্য কি সঠিক? সেটাও কিন্তু সময় বলবে। কারণ সময় 7 তারিখ সকাল 10:30। আমরা সকলেই নজর রাখবো, সকলে নজর থাকবে সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষে। কারণ ওই দিনে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আর 2জন বিচারপতি থাকবেন। তারা কিন্তু বিষয়টি অনুধাবন করবেন, বিষয়টি দেখবেন এবং সঠিকভাবে এর বিচার প্রক্রিয়া পরিচালনা করবেন। কারণ আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আরেকজন বিচারপতি ছিলেন, এখন কিন্তু আরও একজন নতুন বিচারপতি উপস্থিত হয়েছেন বা 7 তারিখে উপস্থিত হবেন এই কেসটার। তাই আমার মনে হয় এই কেসটি 3 বিচারপতির আন্ডারে যেহেতু বা তত্ত্বাবধানে যেহেতু শুনানি পর্ব চলবে, তাই এই কেসটির গ্র্যাভিটি আছে, এই কেসটির একটা গুরুত্ব অবশ্যই আছে। 3 বিচারপতির বেঞ্চে বড় বড় কেস সমাধান হয়, আমরা সকলেই জানি। এর আগেও অনেক কেস সমাধান হয়েছে 3 বিচারপতির তত্ত্বাবধানে বা 4 বিচারপতির বা আন্ডারে। এখন 7 তারিখ কি শুনানি পর্ব সম্পূর্ণ হয়ে যাবে? এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কারণ কি করে বলবো 7 তারিখে বিচারপতি যারা আছেন তারা কতটা এই কেসটাকে সময় দেন বা কেসটাকে কতক্ষণ সময় ধরে পরিচালনা করেন, সেটাও দেখার আছে। কারণ সেদিনে অর্থাৎ আগের শুনানিতে অনেকটাই যে কেসের অনেকটাই কাজ এগিয়ে গেছে, বেশি কাজ কিন্তু পড়ে নেই। এখন দেখার বিষয় বিচারপতি কিভাবে বা কতটা পরিমাণে সময় দেন। আর অনেকেই বলছেন বা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, জানি না কতটা খবর সত্য বা কতটা কী, যদি প্রথম হাফে বা ফার্স্ট হাফে টিফিনের আগে
শুনানি প্রক্রিয়া সম্পন্ন করে দেন, তাহলে সেকেন্ড হাফে হয়তো উনি আর শুনবেন না, নতুন কেস ধরবেন এবং কেসটা রিজার্ভ হয়ে যাবে, এরকমও কিন্তু শোনা যাচ্ছে। তবে সেটা সবই অনুমান, আমার মনে হয় কেউ সঠিক খবর জানে না। বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকমুখে এই কথা প্রচলিত হচ্ছে বা শোনা যাচ্ছে। আমার মনে হয় সেটা সবই অনুমান ভিত্তিক, কারণ এখনও কেসটার যে জটিল দিক, সেই জটিল দিক এখনও উত্থাপিত হয়নি। জটিল দিক উত্থাপিত হবে 7 তারিখে। তাই প্রত্যেকে নজর রাখা দরকার সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষে 7 তারিখে। কারণ এই 7 তারিখের মামলাটার উপর অনেক পরিমাণে কেসের অনেক জিনিস দাঁড়িয়ে আছে। তার কারণ নতুন এসএলএসটি বিজ্ঞপ্তি, যেটা দীর্ঘদিন ধরে আটকে আছে। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে এই নতুন যে বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে আছে, একটা। 2 নম্বর হচ্ছে আরও একটা, ওই দিন আরেকটি মামলা আছে, সেটি হচ্ছে ওবিসি মামলা। সেটা আমরা সকলেই জানি, সেই দিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই 7 তারিখ মামলা, পশ্চিমবঙ্গের যারা ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা আছেন, তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। সুপ্রিম কোর্টের শুনানি যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ হোক, কারণ পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন ধরে এসএসসি হয়নি। এসএসসি আটকে আছে গভীর জলে বলতে গেলে। সেই গভীর জল থেকে উঠতে গেলে অবশ্যই এই কেসগুলো সম্পূর্ণ হতে হবে, কারণ এই কেসগুলো রয়ে গেলে এসএসসির বিজ্ঞপ্তি বের করা খুব অসম্ভব হয়ে যাবে যাকে বলা হয়। তাই দ্রুততার সঙ্গে এই কেস সম্পূর্ণ হোক এবং যোগ্য যারা আছে তারা অবশ্যই স্কুলে থাকুক, তাদের সম্মান থাকুক, এবং যারা অযোগ্য আছে তারা স্কুল থেকে বিতাড়িত হোক। কারণ যোগ্যর সঙ্গে অযোগ্যের তুলনা হতে পারে না, অযোগ্যদের জন্যই যোগ্যরা আজকে রাস্তায়। তাই 7 তারিখে সকলের চোখ থাকুক সুপ্রিম কোর্টে। আমি 7 তারিখে সকাল থেকেই আপডেট দিতে থাকব। আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে ভালোবাসুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন। যোগ্য শিক্ষিকার পক্ষে আছে আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। আপনারা কোর্ট কেসের যাবতীয় খবর এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এমনকি পশ্চিমবঙ্গের যে কোনো খবর শিক্ষা সংক্রান্ত, সেই খবর পেতে বা খবরে চোখ রাখতে আপনারা কিন্তু পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে পাশে রাখুন, সাথে রাখুন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকুন এবং এবং খুব খুব কী বলবো, খুব ভালো থাকুন এবং ভালোভাবে দিন কাটান। ধন্যবাদ সকলকে।